হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দি আর্ট অফ লেটিং গো বইটি নিয়ে, যেটি লিখেছেন নিক ট্রেন্ট। নিজেকে বুঝিয়ে ওঠা এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শিক্ষা, এটি একটি গভীর কিন্তু দারুণভাবে শক্তিশালী অভিজ্ঞতা। যখন আমরা নিজেদের সম্পর্কে সচেতন হই, তখন বুঝতে পারি কোন জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো নেই। প্রায়ই আমরা অতীতের যন্ত্রণা, অপূর্ণ ইচ্ছা এবং নিজেদের কঠোর পরিচয়ের সাথে আটকে থাকি, যা শুধু কষ্ট এবং মানসিক চাপ বাড়ায়। কিন্তু যখন আমরা এসব ছেড়ে দিতে শিখি, তখন এক ধরনের মুক্তি অনুভব করি। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সব কিছু নিজের মতো করে চালাতে চাওয়া। আমরা ভাবি কোনো পরিস্থিতির উপর যদি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা সুখী হব। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেক সময় মানুষ আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, পরিস্থিতি আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, এবং জিনিসপত্র আমাদের ভাবনার মতো ঘটে না। প্রতিবার এমন হলে যদি আমরা হতাশ হই, তাহলে সুখী থাকা অসম্ভব। আর যদি আমরা নিজেদেরকেই দোষ দেই, তাহলে মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়েই। এর বদলে যদি আমরা মেনে নিই যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এগুলো ছেড়ে দিতে হয়, তাহলে জীবন অনেক সহজ এবং সুখী হতে পারে। যখন আমরা পুরনো কষ্ট আঁকড়ে ধরি, তখন সেটা আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। ছোটবেলায় কেউ খারাপ কিছু বলেছে, বন্ধুর বিশ্বাস ভঙ্গ, সম্পর্কে যন্ত্রণা, এসব আমরা বছরের পর বছর ধরে বয়ে বেড়াই। কিন্তু এগুলো কি আমাদের সাহায্য করে, নাকি কেবল আমাদের হৃদয় এবং মস্তিষ্কের উপর বোঝা হয়ে দাঁড়ায়? সত্যি কথা হলো, যতদিন আমরা পুরনো কষ্ট আঁকড়ে থাকব, নতুন কষ্ট সৃষ্টি হতে থাকবেই। তাই নিজেকে হালকা করতে, মন এবং হৃদয়কে খোলা রাখতে, আমাদের ক্ষমা করতে এবং এগিয়ে যেতে শেখা উচিত। এর মানে এই নয় যে আপনি অপরাধীকে ক্ষমা করে আগের মতো সম্পর্ক গড়ে তুলবেন, কিন্তু নিজের ভালোর জন্য সেই কষ্ট ছেড়ে দেয়া খুবই জরুরি। আমাদের অনেকেই নিজেদের একটা নির্দিষ্ট পরিচয়ের সাথে জড়িয়ে রাখি। ভাবি সবসময় শক্তিশালী হতে হবে, নিখুঁত হতে হবে, কিংবা দেখতে একটা নির্দিষ্ট রকমের হতে হবে। কোনো পরীক্ষায় ব্যর্থ হলে ভাবি আমরা ব্যর্থ একজন মানুষ। কোনো সম্পর্কে সফল না হলে মনে হয় আমাদের মধ্যেই কোনো ঘাটতি আছে। কিন্তু এই চিন্তাধারা আমাদের সীমাবদ্ধ করে। আমাদের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় না কোনো একটা ব্যর্থতা বা সফলতার মাধ্যমেই, বরং আমরা প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারি। যদি আমরা নিজেদের একটা নমনীয় পরিচয়ের মাধ্যমে দেখি, অর্থাৎ পরিবর্তন গ্রহণ করতে প্রস্তুত থাকি, তাহলে জীবন আরও সুন্দর এবং সহজ হয়ে উঠবেই। নিজেকে ভালোভাবে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো খেয়াল করা। কি জিনিসে আমরা খুশি হই, কি জিনিসে কষ্ট পাই, রাগ হলে আমাদের ভিতরে কোনো অপূর্ণ চাহিদা আছে কিনা, এই প্রশ্নগুলোর প্রতি মনোযোগ দিলে আমরা নিজেদের সম্পর্কে আরও ভালো জানতে পারব। আর যত বেশি নিজেদের বুঝব, তত সহজ হবে ঠিক করা কোন বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে রাখা দরকার আর কোনগুলো ছেড়ে দেওয়া উচিত। নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং নিজেকে বোঝা, এই দুটি হাত ধরাধরি করে চলেই। যখন আপনি নিজের ভিতরের জিনিসগুলোকে বুঝে যান, তখন বুঝতে পারেন কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কেবল বোঝা হয়ে গেছে। যদি কোনো কিছু বারবার আপনাকে কষ্ট দেয়, তাহলে সেটিকে ছেড়ে দেয়াই সবচেয়ে ভালো উপায়। এটা সহজ নয়, কিন্তু যখন আপনি এটা করা শুরু করবেন, তখন এক নতুন শক্তি এবং উদ্যম আপনার জীবনে আসবেই। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে বাইরের কোনো কিছু আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। আপনি জানবেন আপনি সঠিক পথে আছেন, আর বাকি সব ঠিক হয়ে যাবে। জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না, কিন্তু যদি আপনি নিজেকে বুঝতে পারেন এবং নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখেন, তাহলে যে কোনো পরিস্থিতিতেই আপনি সুখী থাকতে পারবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার উৎস হলো আমাদের নিজেদের চিন্তা এবং অনুভূতি। অনেক সময় আমরা নিজের চিন্তায় এমনভাবে জড়িয়ে পড়ি যে সেগুলো ভালো বা খারাপ হিসেবে ট্যাগ করে ফেলি। কিন্তু কখনো কি ভেবেছ, যদি আমরা চিন্তা এবং অনুভূতিগুলো কোনো বিচার ছাড়াই দেখি, তাহলে কি হবে? এটাই একটা উপায় যার মাধ্যমে আমরা আমাদের মনকে আরও শান্ত এবং পরিষ্কার করে তুলতে পারি। এটিকে বলা হয় নন জাজমেন্টাল অবজারভেশন, অর্থাৎ বিচারবোধহীন পর্যবেক্ষণ। যখন আমরা নিজেদের এবং নিজেদের অনুভূতিকে কোনো বিচার
বিচার ছাড়াই দেখি তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় সেটাকে ভালো বা খারাপ বলে চিহ্নিত করা। যখন আমরা আনন্দ পাই তখন সেটাকে ভালো বলেই ধরি। আমরা কোনো চিন্তাকে যদি নেতিবাচক ভাবি আর কোনো বেদনাদায়ক চিন্তা মনে এলে যদি সেটা খারাপ বলে ধরে নিই, তাহলে এই পুরো প্রক্রিয়ায় আমরা আমাদের চিন্তা এবং আবেগের সঙ্গে জড়িয়ে পড়তে থাকি। কখনো কখনো এমনও হয় আমরা কোনো নেতিবাচক চিন্তাকে আঁকড়ে ধরে বসে থাকি এবং সেটা নিয়ে বারবার ভাবতে থাকি, যার প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর। কিন্তু যদি আমরা সেই চিন্তাকে বিচার না করে একজন দর্শকের মতো দেখি, তাহলে সেই চিন্তাটি এসে আবার চলে যাবে, আমাদের বিরক্ত না করি। ধরো তুমি একটি নদীর ধারে বসে আছো এবং নদীর পানি প্রবাহিত হচ্ছে। এখন সে পানির সঙ্গে ভেসে আসছে শুকনো পাতা, কিছু ফুলও আসতে পারে, আবার কখনো আবর্জনাও আসতে পারে। যদি তুমি প্রতিটি জিনিস ধরে রাখতে চেষ্টা করো, তাহলে তুমি জড়িয়ে পড়বে এবং অস্থির হয়ে পড়বে। কিন্তু যদি তুমি শুধু দেখো, কিছু না ধরে রাখো বা বিচার না করো, তাহলে তুমি শান্তই থাকবেই। আমাদের চিন্তা এবং আবেগের ক্ষেত্রেও এমনটাই হওয়া উচিত। শুধু দেখো, তারা আসছে এবং যাচ্ছে, ভালো না খারাপ তা না ভেবেই। শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটা কিছুটা কঠিন, কারণ আমাদের মন অভ্যাসগতভাবে ভাবতে থাকে। যখনই কোনো চিন্তা আসে তখনই আমাদের মন সেটা শ্রেণীভুক্ত করে ফেলে। এটা ভালো, এটা খারাপ, এটা চিন্তার বিষয়, এটা সুখের বিষয়। কিন্তু যখন আমরা অবিচারমূলক পর্যবেক্ষণ অনুশীলন করি, তখন আমরা আমাদের মনকে শেখাই জিনিসগুলো যেমন আছে তেমনভাবে দেখতেই। যদি তোমার মনে আসে যে আমি কিছুই ভালোভাবে করতে পারি না বা লোকজন আমাকে প্রশংসা করে না, তাহলে তুমি স্বাভাবিকভাবেই সেটাকে নেতিবাচক ভাববেই এবং চিন্তা করতে শুরু করবে। তখন তুমি হয়তো দুঃখ পাবে বা রেগে যাবে। কিন্তু যদি তুমি চিন্তাটাকে শুধু একটা চিন্তা হিসেবে দেখো, কোনো সত্য নয়, তাহলে সেটা তোমাকে বিরক্ত করবে না। এটা শুধু মেঘের মতো এসে আবার চলে যাবে। এই একই বিষয় আবেগের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক সময় আমরা রাগ, দুঃখ, ভয় বা লজ্জার মতো আবেগ অনুভব করি এবং খারাপ মনে করে তা দমন করার চেষ্টা করি বা এড়িয়ে চলি। কিন্তু এতেই সেই আবেগ আরও শক্তিশালী হয়ে ওঠে। যদি তুমি শুধু সেটা পর্যবেক্ষণ করো, আসতে দাও এবং চলে যেতে দাও, তাহলে সেটা তোমাকে তেমন বিরক্ত করবে না। অবিচারমূলক পর্যবেক্ষণ আমাদের আবেগ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। যখন আমরা আমাদের আবেগকে বিচার ছাড়াই দেখতে শিখি, তখন সেগুলো আমরা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ধরো কোনো পরিস্থিতিতে তুমি রেগে আছো। সাধারণত তখন দুইটি বিষয় ঘটে। তুমি হয় রাগের সঙ্গে ভেসে যাও এবং এমন কিছু করো যেটা পরে আফসোস হয়, অথবা রাগ দমন করার চেষ্টা করো, ফলে সেটা ভেতরে পুড়ে যায়। কিন্তু যদি তুমি শুধু দেখো, ও আমি এখন রেগে আছি, ভালো বা খারাপ না ভেবে, তাহলে সেই রাগ ধীরে ধীরে কমে যাবেই। এই ধরনের পর্যবেক্ষণ আমাদের সিদ্ধান্ত গ্রহণেও উন্নতি আনে। যখন মন পরিষ্কার থাকে এবং আবেগে জড়িয়ে না পড়ে সিদ্ধান্ত নেই, তখন সেটা বেশি সঠিক হয়। ধরো কোনো সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তুমি ভেতরে অনেক আবেগে ভেসে যাচ্ছ, তাহলে তুমি হয়তো এমন একটা সিদ্ধান্ত নেবে যেটা দীর্ঘমেয়াদে ঠিক হবে না। কিন্তু যদি তুমি নিজেকে একজন দর্শক হিসেবে পর্যবেক্ষণ করো, ভেতরের অনুভূতিহীনতা থেকেও, তাহলে সেটা সঠিক হবেই। এটা এক ধরনের মানসিক ব্যায়াম এবং এটা প্রতিদিন চর্চা করা দরকার। যদি তুমি এটা গ্রহণ করতে চাও, তাহলে কিছু সহজ উপায় আছে। 1. মনোযোগী শ্বাস প্রশ্বাস। যখন তোমার মনে অনেক চিন্তা আসছে, তখন কিছুক্ষণের জন্য শুধু তোমার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। ভেবো না চিন্তাগুলো ভালো না খারাপ, শুধু আসতে দাও, যেতে দাও। 2. জার্নালিং। অনেক সময় তুমি নিজেকে অনুভূতিহীন ভাবো, কিন্তু যখন লিখতে শুরু করো, তখন বুঝতে পারো তুমি কি অনুভব করছো এবং এটাও বোঝো যে এটা শুধু একটা চিন্তা বা আবেগ, সত্য নয়। 3. প্রকৃতি পর্যবেক্ষণ। বাইরে গিয়ে প্রকৃতিকে পর্যবেক্ষণ করাও ভালো একটা অনুশীলন। যখন তুমি কোনো লেবেল না দিয়ে শুধু আকাশের রং বদলানো, গাছের দোল বা পাখির ডাক দেখো বা শোনো, তখন মন শান্ত থাকেই। 4. ধ্যান। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করো, যেখানে শুধু তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করবেই। কিছু করতে হবে না, শুধু বসে চিন্তাগুলোকে কোনো লেবেল না দিয়ে লক্ষ্য করবেই। যখন আমরা অবিচারমূলক পর্যবেক্ষণ অনুশীলন করি, তখন ধীরে ধীরে বুঝতে পারি আমরা আমাদের চিন্তা বা আবেগ না, তারা কেবল অস্থায়ী অভিজ্ঞতা,
যারা আসে আর যায়। এতে জীবনে আরও শান্তি আসে, মানসিক স্বাস্থ্য ভালো হয় এবং আমরা আরও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি। তাই পরবর্তীবার যখন কোনো চিন্তা বা আবেগ আসবে, তখন সেটা ধরে বসে না থেকে শুধু একজন দর্শকের মতো দেখো, ঠিক যেমন সিনেমা দেখছ। কোনো বিচার করো না, নিজের অর্থ দিও না, শুধু পর্যবেক্ষণ করো। এটা করলে তুমি এক ধরনের আলাদা স্বাধীনতা এবং শান্তি অনুভব করবে। আমাদের জীবনে সবচেয়ে বড় যেটা আমাদেরকে আটকে রাখে সেটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসগুলো শৈশব থেকে গড়ে ওঠে। কিছু বিশ্বাস তৈরি হয় সমাজ, পরিবার, বন্ধু এবং নিজের অভিজ্ঞতা থেকে। কিছু বিশ্বাস আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু কিছু বিশ্বাস আমাদের ভেতর থেকে দুর্বল করে তোলে। এই নেতিবাচক বিশ্বাসগুলো আমাদের মনে এমনভাবে গেঁথে যায় যে আমরা বুঝতেই পারি না এই বিশ্বাসগুলোই আমাদের দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনা এবং আত্মবিশ্বাসহীনতার মূল কারণ। কিন্তু যদি আমরা সেগুলো শনাক্ত করে চ্যালেঞ্জ করি, তাহলে আমাদের চিন্তাগুলো বদলাতে পারি এবং আরও ইতিবাচক মানসিকতা গড়ে উঠতে পারে। যখনই আমরা নতুন কিছু করার কথা ভাবি বা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের মন অনেক রকম নেতিবাচক চিন্তা দিতে শুরু করে। যেমন, আমি কখনোই সফল হতে পারবো না, তারা আমাকে পছন্দ করে না, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে, আমি যদি যথেষ্ট ভালো না হই। এই ধরনের বিশ্বাসগুলো আমরা না ভেবেই মেনে নিই, আর আস্তে আস্তে এগুলো আমাদের চিন্তা ভাবনার গঠন তৈরি করে। কিন্তু বাস্তবে এই বিশ্বাসগুলো কোনো সত্য নয়। এগুলো হলো আমাদের মাথায় তৈরি করা কিছু গল্প মাত্র। যদি আমরা এগুলো মনোযোগ দিয়ে দেখি আর বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে এগুলোই আমাদেরকে থামিয়ে দিচ্ছে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, এই বিশ্বাসটা কি সত্যি? এর কোনো সঠিক প্রমাণ আছে, নাকি এটা কেবল আমাদের মনে তৈরি হওয়া এক ধরনের ভয়? ধরো, তোমার একটা বড় কাজ করতে হবে, কিন্তু তোমার মনে গেঁথে আছে যে আমি কখনো ভালো কিছু করতে পারি না। যদি তুমি এটা সত্যিই বলে বিশ্বাস করো, তাহলে হয়তো চেষ্টাই করবে না, বা করলেও পুরো আত্মবিশ্বাস নিয়ে করতে পারবে না। কিন্তু যদি তুমি এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করো এবং নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি সত্যি কখনো ভালো কিছু করতে পারি না, তাহলে বুঝবে এটা শুধুই একটা চিন্তা, সত্য নয়। হতে পারে তুমি আগে অনেকবার ভালো কিছু করেছো, কিন্তু তোমার মন কেবল ব্যর্থতাগুলোই বেশি মনে রেখেছে। এই ধরনের নেতিবাচক বিশ্বাস আমাদের উদ্বেগও বাড়িয়ে তোলে। যখন আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি, এর পেছনে অনেক সময় এই বিশ্বাসগুলো কাজ করে। ধরো, তোমার মনে বিশ্বাস আছে যে আমি যদি কারো সাথে কথা বলি, তারা আমাকে বিচার করবেই। তখনই তুমি যখন নতুন কারো সঙ্গে কথা বলতে যাবে, তখন তোমার মনে ঘুরতে থাকবেই যে আমি ঠিকমতো কথা বলছি তো, কিছু ভুল বলিনি তো, ওরা মনে হয় আমাকে পছন্দ করেনি। এসব ভাবনা তোমার মধ্যে ভয় আর আতঙ্ক সৃষ্টি করবেই। কিন্তু যদি তুমি এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করো আর নিজেকে জিজ্ঞাসা করো যে সবাই কি সত্যি আমাকে বিচার করতে বসে আছে, বা আমি কি কখনো এমন কারো সঙ্গে কথা বলিনি যারা আমাকে পছন্দ করেছে, তাহলে তুমি বুঝবে এই বিশ্বাসটা ভুল এবং এটা পরিবর্তনের দরকার। আমাদের মাথায় একটা বিশেষ ধরনের প্যাটার্ন তৈরি হয়। যদি আমরা বারবার নেতিবাচক বিশ্বাস বলি, তাহলে আমাদের মন সেগুলো সত্য বলে ধরে নেবে, আর আমাদের চিন্তাধারা সেই পথেই চলতে শুরু করবেই। কিন্তু সুখবর হলো, এই প্যাটার্ন আমরা বদলাতে পারি। নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক নমনীয়, যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে হলো, যদি আমরা বারবার আমাদের চিন্তাধারা বদলাতে চেষ্টা করি, তাহলে এক নতুন মানসিকতা গড়ে উঠতে পারে। নেতিবাচক বিশ্বাস চ্যালেঞ্জ করতে হলে প্রথমে তা শনাক্ত করতে হবেই। এজন্য আমাদের চিন্তাগুলোকে খেয়াল করতে হবে। যখনই কোনো চিন্তা তোমাকে ভয় পাইয়ে দেয় বা থামিয়ে দেয়, সেটা লিখে ফেলো। তারপর সেটা প্রশ্ন করো, এই বিশ্বাসটা কি সত্যি সত্যি? এর কোনো সঠিক প্রমাণ আছে, নাকি এটা কেবল আমাদের মনে তৈরি হওয়া এক ধরনের ভয়? ধরো, তোমার একটা বড় কাজ করতে হবে, কিন্তু তোমার মনে গেঁথে আছে যে আমি কখনো ভালো কিছু করতে পারি না। যদি তুমি এটা সত্যিই বলে বিশ্বাস করো, তাহলে হয়তো চেষ্টাই করবে না, বা করলেও পুরো আত্মবিশ্বাস নিয়ে করতে পারবে না। কিন্তু যদি তুমি এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করো এবং নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি সত্যি কখনো ভালো কিছু করতে পারি না, তাহলে বুঝবে এটা শুধুই একটা চিন্তা, সত্য নয়। হতে পারে তুমি আগে অনেকবার ভালো কিছু করেছো, কিন্তু তোমার মন কেবল ব্যর্থতাগুলোই বেশি মনে রেখেছে। এই ধরনের নেতিবাচক বিশ্বাস আমাদের উদ্বেগও বাড়ায়। যখন আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি, এর পেছনে অনেক সময় এই বিশ্বাসগুলো কাজ করে। ধরো, তোমার মনে বিশ্বাস আছে যে যদি আমি কারোর সাথে কথা বলি, তারা আমাকে বিচার করবেই। তখনই তুমি যখন নতুন কারোর সঙ্গে কথা বলতে যাবে, তখন তোমার মনে ঘুরতে থাকবেই আমি কি ঠিকমতো কথা বলছি তো,
কিছু ভুল বলিনি তো? ওরা হয়তো আমাকে পছন্দ করেনি। এসব ভাবনা তোমার মধ্যে ভয় আর আতঙ্ক সৃষ্টি করবেই। কিন্তু যদি তুমি এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করো আর নিজেকে বলো, সবাই কি সত্যি আমাকে বিচার করতে বসে আছে? আমি কি কখনো এমন কারো সঙ্গে কথা বলিনি যারা আমাকে পছন্দ করেছে? তাহলে তুমি বুঝবে এই বিশ্বাসটা ভুল এবং এটা পরিবর্তনের দরকার। আমাদের মাথায় একটা বিশেষ ধরনের প্যাটার্ন তৈরি হয়। যদি আমরা বারবার নেতিবাচক বিশ্বাস বলি, তাহলে আমাদের মন সেগুলো সত্য বলে ধরে নেবে, আর আমাদের চিন্তাধারা সেই পথেই চলতে শুরু করবেই। কিন্তু সুখবর হলো, এই প্যাটার্ন আমরা বদলাতে পারি। নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক নমনীয়, যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মানে হলো, যদি আমরা বারবার আমাদের চিন্তাধারা বদলাতে চেষ্টা করি, তাহলে এক নতুন মানসিকতা গড়ে উঠতে পারে। নেতিবাচক বিশ্বাস চ্যালেঞ্জ করতে হলে প্রথমে তা চিহ্নিত করতে হবে। এজন্য আমাদের চিন্তাগুলোকে খেয়াল করতে হবে। যখনই কোনো চিন্তা তোমাকে ভয় পাইয়ে দেয় বা থামিয়ে দেয়, সেটা লিখে ফেলো। তারপর সেটা প্রশ্ন করো, এই বিশ্বাসটা কি সত্যি সত্য? এর কোনো প্রমাণ আছে, নাকি এটা কেবল আমার ভয়? আমি কি এটা অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি? যদি আমার কোনো বন্ধু এই অবস্থায় থাকতো, আমি তাকে কি পরামর্শ দিতাম? ধরো, তোমার বিশ্বাস আমি ইন্ট্রোভার্ট, তাই কখনো লিডার হতে পারবো না। এখন এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করো, সব লিডার কি আসলে এক্সট্রোভার্ট? স্টিভ জবস, মার্ক জাকারবার্গের মতো অনেক সফল মানুষ ছিলেন ইন্ট্রোভার্ট, তবুও তারা দারুণ লিডার হয়েছেন। যখন তুমি এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করবে, তখন বুঝবে এটা ছিল তোমার মনের তৈরি এক ভুল ভয়। নেতিবাচক বিশ্বাস বদলাতে হলে আমাদের নতুন ইতিবাচক বিশ্বাস তৈরি করতেই হবে। যদি তোমার মনে থাকে আমি কখনো কিছু বড় করতে পারবো না, তাহলে সেটা বদলে বলো, আমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারি। এটা বারবার বলো, যতক্ষণ না তোমার মন এটা বিশ্বাস করতে শুরু করেই। এটার জন্য অ্যাফার্মেশন অর্থাৎ পজিটিভ সেলফ টক খুব কার্যকরী। যখন তুমি বারবার নিজের মধ্যেই ইতিবাচক কথা বলো, তখন আস্তে আস্তে তোমার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তা মেনে নিতে শুরু করে। কিছু ইতিবাচক অ্যাফার্মেশন, যেমন আমি আমার ভয়ের চেয়েও বড়, আমি আমার চিন্তাধারা বদলাতে পারি, আমি আত্মবিশ্বাসী এবং সফলতা অর্জনের ক্ষমতা রাখি, আমি নিজেকে বিশ্বাস করি। প্রতিদিন সকালে আর ঘুমানোর আগে এই অ্যাফার্মেশনগুলো বলার অভ্যেস করো। এতে ধীরে ধীরে তোমার মনে নতুন চিন্তার ধরন তৈরি হবেই। মাইন্ডফুলনেস অর্থাৎ মনসংযোগ এবং উপস্থিতি চর্চা নেতিবাচক বিশ্বাস বদলানোর একটা চমৎকার উপায়। যখন তুমি নিজের চিন্তাগুলোকে না বিচার করে খেয়াল করো, তখন তুমি বুঝতে পারো যে এগুলো কেবল চিন্তা, বাস্তবতা নয়। মাইন্ডফুলনেসের চর্চায় তোমার সচেতনতা বাড়ে এবং তুমি আরও সচেতনভাবে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো। আরও একটা কার্যকর উপায় হলো নিজেকে ইতিবাচক মানুষের সঙ্গে রাখো। যাদের সঙ্গে তুমি বেশি সময় কাটাও, তারা তোমার চিন্তায় গভীর প্রভাব ফেলে। যদি তুমি সব সময় নেতিবাচকভাবে চিন্তা করা মানুষের সঙ্গে থাকো, তাহলে তোমার মানসিকতাও সেরকম হয়ে যাবে। কিন্তু যদি তুমি ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষের সঙ্গে থাকো, তাহলে তোমার চিন্তাধারাও ধীরে ধীরে বদলাতে শুরু করবেই। এছাড়াও যখন কোনো নেতিবাচক বিশ্বাস তোমাকে ধরার চেষ্টা করে, তখন তা কাজের মাধ্যমে চ্যালেঞ্জ করো। যদি তোমার মনে হয় আমি পাবলিক স্পিকিং করতে পারবো না, তাহলে ছোট ছোট ধাপে শুরু করো। প্রথমে বন্ধুদের সামনে কথা বলো, তারপর ছোট ছোট গ্রুপেই, তারপর ধীরে ধীরে বড় মঞ্চেই। যখন তুমি কাজ করতে শুরু করবে, তোমার মন ধীরে ধীরে পুরনো বিশ্বাস ছেড়ে নতুন বিশ্বাস গ্রহণ করতে শুরু করবেই। নেতিবাচক বিশ্বাস বদলানো একদিনের কাজ নয়, এটা একটা প্রক্রিয়া। কিন্তু যদি তুমি এটা গুরুত্ব সহকারে নাও এবং প্রতিদিন চর্চা করো, তাহলে ধীরে ধীরে তোমার মানসিকতা বদলাতে শুরু করবে। উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা কমে আসবে, আর তুমি নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মনে করবে। তাই পরের বার যখনই কোনো নেতিবাচক চিন্তা তোমার মনে আসবে, তখন তা চ্যালেঞ্জ করতে ভুলবে না। ওটাকে ঠিক বলে ধরে নেবে না, বরং তাকে প্রশ্ন করো এবং প্রমাণ করো যে সেটা ভুল। যখন তুমি এটা করতে শুরু করবে, তখন বুঝতে পারবে যে তোমার চিন্তাধারা বদলাতে পারো, আর চিন্তাধারা বদলানে জীবনও বদলা যায়। আমাদের মন সবসময় হাজারো চিন্তায় ভরে থাকে, কখনো অপূর্ণ কোনো কাজের চিন্তা, কখনো অতীতের স্মৃতি, আবার কখনো আগামী দিনের ভয়। এই সব কিছু যখন মনে জমতে থাকে, তখন মনটা এক ভারী বোঝার মতো লাগতে শুরু করে। আমরা মানসিক চাপ অনুভব করি, মনোযোগ দিতে পারি না, আর মাথার মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা ভর করে। এই বিশৃঙ্খলা দূর করার একটা খুবই সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে,
ব্রেইন ডাম্পিং এটা এমন একটা কৌশল যেখানে আমরা মনের সব কথা নির্দ্বিধায় কাগজে লিখে ফেলি। এতে আমাদের মন হালকা হয়, আবেগগুলো বেরিয়ে আসে এবং আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি। ভাবো, তোমার মনটা একটা ঘরের মতো। যদি সেই ঘরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকে আর কোনো সঠিক গোছানো ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে থাকা কেমন লাগবে? হয়তো খুব অস্বস্তিকর এবং বিশৃঙ্খল। এখন কল্পনা করো, যদি তুমি সেই ঘরটা পরিষ্কার করো, সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলো আর সুন্দরভাবে গুছিয়ে রাখো, তাহলে কি হবে? ভালো লাগবে, ঘরটা খোলামেলা মনে হবে এবং সেখানে থাকা আরও আরামদায়ক হবে। ব্রেইন ডাম্পিং ঠিক এইভাবেই কাজ করে, শুধু পার্থক্য হলো এটা আমাদের মনের জঞ্জাল পরিষ্কার করে। যখন আমরা কোনো সমস্যায় থাকি, তখন আমাদের মন একই চিন্তাগুলো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে থাকে। ধরো, তোমাকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ সময় মতো শেষ করতে হবে, আবার সেই সাথে ঘরের কিছু কাজ, পুরনো কোনো অপূর্ণ সমস্যা বা ব্যক্তিগত টেনশনও মাথায় ঘুরছে। এই সব ভাবতে ভাবতে তোমার মন ভারাক্রান্ত হয়ে যায়। এখন যদি তুমি এই সব কিছু কাগজে লিখে ফেলো, তাহলে মনটা শান্ত হয়ে যাবে। এটা ঠিক যেন একটা ল্যাপটপের র্যাম খালি করার মতো। যতক্ষণ অপ্রয়োজনীয় ফাইল থাকে, সিস্টেম ধীর গতির হয়ে যায়, কিন্তু সেগুলো মুছে ফেললে সবকিছু ঠিকভাবে চলতে থাকে। ব্রেইন ডাম্পিং এর সবচেয়ে বড় উপকারিতা হলো এটা আমাদের নেতিবাচক আবেগ দূর করতে সাহায্য করে। তুমি তোমার চিন্তাগুলো কার্যকরভাবে মুক্ত করতে পারো। যখনই তুমি মানসিক চাপে থাকো বা খুব দুশ্চিন্তাগ্রস্ত বোধ করো, তখনই একটা খাতা নিয়ে লিখতে শুরু করো। যাই মনে আসছে, কোনো ভাবনা চিন্তায় না গিয়ে সব লিখে ফেলো। লেখার মধ্যে কোনো গঠন বা সঠিক বাক্য থাকা জরুরি নয়, শুধু যা মনে আসছে তাই বের করে ফেলো। এই পদ্ধতি আমাদের অবচেতন মন পরিষ্কার করতেও সাহায্য করে। অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে কি কারণে আমরা মন খারাপ বোধ করছি। মনে হয় একটা বিষয় নিয়ে খুব মন খারাপ, কিন্তু সত্যিকারের কারণ হয়তো অন্য কিছু। ব্রেইন ডাম্পিং করলে আমরা নিজের অনেক গোপন চিন্তা এবং আবেগ সম্পর্কে জানতে পারি। এটা আত্ম উপলব্ধি বাড়ানোর সবচেয়ে ভালো উপায়। ধরো, তুমি কাউকে নিয়ে বারবার ভাবছো, কিন্তু বুঝতে পারছো না কেন, শুধু বিভ্রান্ত লাগছে, অস্বস্তি লাগছে। যদি তুমি এই ব্যাপারে লিখতে শুরু করো, তাহলে ধীরে ধীরে স্পষ্টতা আসবে। তুমি বুঝতে পারবে আসলে কি তোমাকে কষ্ট দিচ্ছে। সেই মানুষটা কি তোমাকে আঘাত দিয়েছে? তুমি কি কোনো বিষয়ে ভয় পাচ্ছ, নাকি পুরনো স্মৃতিতে আটকে আছো? তোমার চিন্তাগুলো যখন তুমি বের করে ফেলো, তখন তা তোমার আবেগ প্রক্রিয়াজাত করতে সাহায্য করে এবং ধীরে ধীরে মন শান্ত হয়ে আসে। ব্রেইন ডাম্পিং আরও কার্যকর করতে কিছু কৌশল আছে যেগুলো এটাকে আরও শক্তিশালী করে তোলে। 1. ফ্রি রাইটিং। সবচেয়ে ভালো উপায়, একটা কলম আর কাগজ নাও এবং না থেমে লিখেই যেতে থাকো। কোনো পরিকল্পনা নেই, গঠন নেই, শুধু যেটা মনে আসছে সেটাই একটানা লিখে যাও। 2. চিন্তাগুলোকে বিভাগে ভাগ করে ফেলো। তোমার চিন্তাগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলো, যেমন ব্যক্তিগত, কাজের চাপ, ভবিষ্যতের পরিকল্পনা বা স্বাস্থ্য বিষয়ক চিন্তা। এতে করে তুমি তোমার চিন্তাগুলোকে আরো সাংগঠনিকভাবে দেখতে পারো। 3. মাইন্ড ম্যাপিং। যদি তুমি লিখতে পছন্দ না করো এবং ভিজুয়ালভাবে চিন্তাগুলো দেখতে ভালোবাসো, তাহলে তুমি মাইন্ড ম্যাপ তৈরি করতে পারো। এতে একটা মূল ভাবনা লিখে তার সঙ্গে যুক্ত উপভাবনাগুলো আলাদাভাবে এঁকে নিতে পারো। 4. ঘুমানোর আগে ব্রেন ডাম্প। ঘুমানোর আগে ব্রেন ডাম্প করা খুবই কার্যকর। অনেক সময় আমরা ঘুমোতে যাই, কিন্তু মন বন্ধ হয় না, হাজারো চিন্তা মাথায় ঘুরতে থাকে, যার ফলে ঘুম ঠিক মতো হয় না। কিন্তু ঘুমানোর আগে যদি আমরা মাথার সব চিন্তা লিখে ফেলি, তাহলে মন হালকা হয় এবং ভালো ঘুম হয়। 5. ভালো জিনিসগুলোর ব্রেন ডাম্প। শুধু সমস্যা বা চিন্তাই নয়, তোমার আশীর্বাদ আর অর্জনগুলো লিখো। যখন আমরা সেই জিনিসগুলো লিখি যেগুলোর জন্য আমরা কৃতজ্ঞ, তখন আমাদের মন স্বয়ংক্রিয়ভাবেই ইতিবাচক চিন্তার দিকে ঝুঁকে পড়ে। ব্রেন ডাম্পিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আমাদের অতিরিক্ত চিন্তা কমিয়ে দেয়। যখন একটা চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে, তখন সেটা আমাদের শক্তি খেয়ে ফেলে। ব্রেন ডাম্পিং আমাদের মন হালকা করে, আর আমরা লিখে ফেললে সেই চিন্তাগুলো মাথা থেকে বেরিয়ে যায় এবং মানসিক শান্তি আসে। এই কৌশল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সাহায্য করে। যখন অনেক অপশন থাকে এবং বুঝতে পারি না কোনটা সঠিক, তখন ব্রেন ডাম্পিং আমাদের স্পষ্টতা দেয়।
তুমি বিভিন্ন সম্ভাবনা লিখে তাদের ভালোমন্দ বিশ্লেষণ করে কার্যকর সিদ্ধান্ত নিতে পারো। এটি পুরনো দুঃখ মনের ভেতরে থাকলে তা নিরাময়ের জন্য খুব শক্তিশালী একটা পদ্ধতি। অথবা যদি তোমার মধ্যে কোনো অপরাধ বোধ থাকে তা লিখে ফেলো। তোমার আবেগগুলোকে শব্দ দাও আর প্রকাশ করো। এতে তুমি মানসিক স্বস্তি পাবে এবং হালকা অনুভব করবেই। সবচেয়ে ভালো বিষয় হলো ব্রেন ডাম্পিং করার জন্য কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। শুধু একটা নোটবুক নাও আর লেখা শুরু করো। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট এই অভ্যেস করলে তুমি অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে। তোমার মন পরিষ্কার হবে, চাপ কমবে, অতিরিক্ত চিন্তা কমে যাবে এবং তুমি নিজের জীবনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ অনুভব করবে। তাই পরের বার যখন তোমার মন কোনো বোঝা নিয়ে ভারী মনে হবে, তখন তা ভেতরে জমিয়ে না রেখে বের করে দাও। চিন্তা না করে লিখতে থাকো এবং দেখো কেমন তোমার মন মুক্ত এবং শান্ত অনুভব করে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের অনেক বিরক্ত করে। কোনো তর্ক, কোনো ব্যর্থতা কিংবা এমন একটা মুহূর্ত যা আমরা বারবার মনে করি এবং তা আমাদের অস্থির করে তোলে। আমরা এতটাই আবেগে ডুবে যাই যে সঠিকভাবে পরিস্থিতি বুঝতে পারি না। আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখতে পারি না। আমাদের মন একই জিনিস নিয়ে ঘুরপাক খায়। আমরা অতিরিক্ত চিন্তা ও অপ্রয়োজনীয় মানসিক চাপে পড়ে যাই। এমন সময় আত্মবিচ্ছিন্নতার কৌশল খুবই কার্যকর। এটি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি। আত্মবিচ্ছিন্নতা মানে নিজের জীবনের কোনো পরিস্থিতিকে দূর থেকে দেখা। কল্পনা করো তোমার খুব কাছের কোনো একজন বন্ধু তোমার মতোই একটা সমস্যায় আছে এবং সে তোমার কাছে পরামর্শ চাইছে। তুমি তাকে কি বলবে? নিশ্চয়ই তুমি শান্তভাবে যুক্তি দিয়ে একটা ভারসাম্যপূর্ণ পরামর্শ দেবে। কিন্তু যখন একই বিষয় আমাদের সঙ্গে ঘটে, আমরা এতটাই জড়িত হয়ে পড়ি যে স্পষ্টভাবে চিন্তা করতে পারি না। আত্মবিচ্ছিন্নতা আমাদের আবেগ থেকে পুরো আলাদা হতে বলে না, বরং তা আমাদের শেখায় কিভাবে আবেগগুলোকে ভালোভাবে সামলাতে হয়। ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, সেটা ঘটেছে আর তুমি খুব রেগে আছো। যদি তুমি পুরোপুরি তোমার রাগে ডুবে যাও, তাহলে এমন কিছু বলে ফেলতে পারো যা সম্পর্ক আরো খারাপ করে ফেলবে। কিন্তু যদি তুমি পরিস্থিতিটা একটু দূর থেকে দেখো, তাহলে বুঝতে পারবে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা সামলানো আরো গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো পরিস্থিতিকে প্রথম ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তখন আমরা পুরোপুরি তাতে ডুবে যাই। কিন্তু যখন তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তখন আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। এর একটি সহজ উপায় হলো, যখনই তুমি কোনো সমস্যায় পড়ো, তখন নিজেকে জিজ্ঞাসা করো না এখন আমি কি করব, বরং জিজ্ঞাসা করো যদি অন্য কেউ এই পরিস্থিতিতে থাকতো তাকে আমি কি পরামর্শ দিতাম। গবেষণায় প্রমাণ হয়েছে যে আমরা যখন আত্মবিচ্ছিন্নতা অনুশীলন করি, তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও ভালো হয়। আমরা আমাদের আবেগগুলো আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আত্মবিচ্ছিন্নতা মানসিক চাপ থেকে দূরে থাকার একটা উপায়। যখনই কোনো সমস্যা আসে, আমাদের মন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে চায়। কিন্তু যদি আমরা একটু পেছনে সরে গিয়ে ভাবি, তাহলে আমরা আরও শান্ত এবং যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে পারি। আত্মবিচ্ছিন্নতার সাহায্যে আমরা আমাদের অতীত অভিজ্ঞতাগুলো আরও স্বাস্থ্যকরভাবে গ্রহণ করতে পারি। কখনো কখনো আমরা কোনো কষ্টদায়ক স্মৃতি, পুরনো ভুল, ভালো অভিজ্ঞতা বা এমন কোনো মুহূর্তে আটকে থাকি যা আমরা বারবার মনে করি এবং দুঃখ অনুভব করি। খুব কাছ থেকে তাকালে সেই কষ্ট আরও বেড়ে যায়। কিন্তু যদি আমরা দূর থেকে দেখি, তাহলে বুঝতে পারি এটা আমাদের জীবনের ছোট্ট একটা অংশ, পুরো জীবন নয়। আত্মবিচ্ছিন্নতা অনুশীলনের কিছু সহজ পদ্ধতি আছে যা এটাকে সহজ করে তোলে। 1. তৃতীয় ব্যক্তির চিন্তা ভাবনা। যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে থাকো, তখন চেষ্টা করো সেটা তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখতে। যেমন, যদি তোমার নাম হাসান হয়, তাহলে নিজেকে প্রশ্ন করো না এখন আমি কি করব, বরং ভাবো যে হাসান কি করবে এই পরিস্থিতিতে। 2. চিত্রকল্প। মাঝে মাঝে মানসিকভাবে নিজেকে পরিস্থিতি থেকে দূরে রাখার একটা ভালো উপায় হলো কল্পনা করা। তুমি একটা সিনেমা দেখছো আর সেই সিনেমার মূল চরিত্র তুমি নিজেই। যখন তুমি নিজের জীবনকে একটা গল্পের হিসেবে দেখতে শুরু করো, তখন বুঝতে পারো প্রতিটি গল্পেরই একটা সমাধান থাকে। 3. মন্থর শ্বাস এবং মেডিটেশন। যখন আমরা কোনো আবেগে আটকে থাকি, তখন আমাদের মস্তিষ্ক দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে শ্বাস নিই বা কিছুক্ষণ মেডিটেশন করি, তাহলে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। এতে আমাদের মন স্বাভাবিকভাবেই আত্মবিচ্ছিন্ন অবস্থায় চলে যায় এবং আমরা শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি। 4. অন্য কারো সঙ্গে আলোচনা। যখন আমরা আমাদের সমস্যা অন্য কারো সঙ্গে আলোচনা করি, তখন আমরা বিষয়গুলো তাদের দৃষ্টিভঙ্গি
দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। এতে আমরা বুঝতে পারি হয়তো আমরা কোনো ছোট বিষয়কে বড় করে দেখছি বা খুব ব্যক্তিগতভাবে নিয়ে ফেলছি। আত্মবিচ্ছিন্নতা শুধু সমস্যার জন্য নয়, আত্ম উন্নতির জন্য অনেক জরুরি। এটি আমাদের নিজস্ব উন্নতি বুঝতেও সাহায্য করে। অনেক সময় আমরা নিজের প্রগতি চিনতে চেষ্টা করি। আমরা নিজেদের ভেতরে এতটা আটকে থাকি যে নিজেদের বুঝিয়ে নিতে পারি না। কিন্তু যদি একটু দূর থেকে নিজেকে দেখি তাহলে বুঝতে পারবো আমরা কত কিছু শিখেছি, কত চ্যালেঞ্জ পার করেছি আর কতটা উন্নতি করেছি। আত্মদৃষ্টিভঙ্গি মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য খুবই জরুরি। এটা আমাদের চিন্তাভাবনা থেকে পালিয়ে যেতে বলে না, বরং সেগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে শেখায়। যখন আমরা এই স্কিলটা আয়ত্ত করি তখন আমাদের মন শান্ত হয়, সম্পর্কগুলো উন্নত হয় এবং জীবনের প্রতিটা চ্যালেঞ্জ আমরা দৃঢ় এবং ভারসাম্যপূর্ণভাবে মোকাবিলা করতে পারি। তাই পরের বার যখন তুমি কোনো সমস্যায় পড়ে যাবে তখন নিজেকে প্রশ্ন করো না আমি এখন কি করব, বরং ভাবো যদি এই অবস্থায় অন্য কেউ থাকতো তাহলে আমি তাকে কি পরামর্শ দিতাম। এই ছোট্ট টেকনিকটা তোমাকে প্রতিটা পরিস্থিতিতে আরও ভালো এবং নিরপেক্ষ একজন মানুষ বানাতে সাহায্য করবে। আমরা সবাই চাই জীবনে আরও ভালো হতে, এমন কিছু করতে যেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। কিন্তু অনেক সময় এই ইচ্ছাটা ধীরে ধীরে নিখুঁত হওয়ার প্রবণতায় পরিণত হয়, আর তখনই এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভাবতে শুরু করি যাই করি না কেন নিখুঁত হতে হবে, কোনো ভুল চলবে না। কিন্তু সত্যি কথা হলো নিখুঁত হওয়া কখনোই সম্ভব না। এটা কেবল একটা বিভ্রান্ত, এমন একটা লক্ষ্য যেটা কখনোই পুরোপুরি অর্জন করা যায় না। কিন্তু যদি নিখুঁত হওয়ার বদলে উৎকর্ষের দিকে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের উন্নতি আরও ভালো হবে। আমরা বেশি কিছু শিখতে পারবো এবং জীবনের অভিজ্ঞতাগুলো আরও পরিপূর্ণ লাগবে। নিখুঁত হওয়ার মানসিকতার সবচেয়ে বড় সমস্যা হলো এটা আমাদের প্রগতি থামিয়ে দেয়। কোনো কাজ শুরু করার আগেই যদি ভাবি এটা একদম নিখুঁত হতে হবে, তাহলে হয় আমরা ভয় পেয়ে কাজটাই শুরু করি না, নয়তো এতবার সংশোধন করতে থাকি যে শেষমেশ কাজটাই শেষ করা হয় না। এর ফলে আমরা অতিরিক্ত ভাবনায় পড়ে যাই এবং অপ্রয়োজনীয় চাপ আর দুশ্চিন্তায় ভুগি। ভাবো তুমি নতুন কোনো স্কিল শিখছো, যেমন আঁকা বা লেখা। যদি তোমার মানসিকতা নিখুঁত হওয়ার হয় তাহলে তুমি প্রতিটি দাগ, প্রতিটি শব্দ বারবার যাচাই করবে আর ছোট ছোট ভুলগুলো ঠিক করার চেষ্টা করবে। এর ফলে তোমার আত্মবিশ্বাস কমে যাবে, কারণ সব সময় নিজেকে কম দক্ষ মনে হবে। তুমি কাজটা উপভোগ করতে পারবে না, কারণ ফোকাস থাকবে উন্নতির বদলে অসম্পূর্ণতায়। কিন্তু যদি উৎকর্ষের চোখে দেখো তাহলে তুমি এটা শিখতে এসেছো এই ভাবনায় কাজ করবে, ভুল থেকে শিখবে, ভুল মেনে নেবে এবং ধীরে ধীরে দক্ষতা বাড়াবে। নিখুঁত হওয়ার আরেকটা সমস্যা হলো এটা আমাদের ব্যর্থতা থেকে ভয় পেতে শেখায়। নিখুঁত হতে চাওয়া একজন মানুষের জন্য ব্যর্থতা মানে পুরোপুরি ব্যর্থ হয়ে যাওয়া, কিন্তু বাস্তব হলো ভুলই আমাদের শেখার সবচেয়ে ভালো উপায়। আমরা যখন ভুল করি তখনই বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু নিখুঁত হবার মানসিকতা থাকলে আমরা ভুল করতেই চাই না, ফলে শেখাটাই থেমে যায়। এই মানসিকতা বদলাতে গেলে আমাদের নিখুঁত তত্ত্ব চিনে ফেলা আর চ্যালেঞ্জ করতে হবে। অনেক সময় আমরা নিজেরাও বুঝি না যে আমরা এই নিখুঁত মানসিকতাই ভাবছি। যদি তুমি এমন হও যে কোনো কাজ যতক্ষণ না নিখুঁত লাগে ততক্ষণ জমা না দাও বা ছোট ছোট ভুলের জন্য নিজেকে খুব বেশি দোষারোপ করো, তাহলে বুঝে নিও তুমি নিখুঁত হওয়ার চিন্তায় আক্রান্ত। তাহলে বন্ধুরা, আজকের বইয়ের সারাংশ ছিল এটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত পুরো সারাংশ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।